কবিতা এমন এক মাধ্যম যার মধ্য দিয়ে কবিতার মনের ভাবকে কথায় প্রকাশ করে। এদিন বেহালার সপ্তর্ষির আসরে প্রখ্যাত কবি সাহিত্যিক সপ্তর্ষি রায়ের উদ্যোগে আয়োজিত হয়ে গেল সপ্তর্ষি রায়ের নতুন লেখা কবিতার বই শব্দহীন সত্যের বর্ণমালার মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে বহু দূর দূরান্ত থেকে প্রখ্যাত কবি সাহিত্যিক ও প্রকাশকরা এসে উপস্থিত হন। উপস্থিত ছিলেন কবি অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ মনোরঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন স্বয়ং কবি সপ্তর্ষি রায়, ছিলেন কবি ও অধ্যাপক শুভেন্দু বারিক, কবি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কবি সুব্রত দেব, কবি ফুল্লরা ধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তোমাকে চেনে না কেউ, তুমি রাস্তার ধারে পড়ে থাকা সেই অবহেলা, সবার পিছনে নত মুখ, অচেনা গলি, দলছুট হাওয়া, দুঃখের কার্নিশে অবেলার ঘুম, জলের উপরে আগুন, পাথরের নিচে শ্যাওলা জড়ানো অস্থির সারাবেলা। তুমি নামহীন কত নদীর উপর এক মুঠো মাটি, নড়বড়ে পাশের সাঁকো, নবমীর রাত পারাপার করো, গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত। তুমি সেখানেই থাকো, আকাশ যেখানে মুখ দেখে রোজ, ভাঙা আয়নার ঘোলাটি ডানায়, নির্মল জলের অতলে। তুমি যতদূর যাও তত দূর ঢালু আকাশ বিছানো, এই উলট পালট কালেজা নিয়ম, স্বার্থ ভিন্ন, তোমাকে ছেড়ে না কেউ। সপ্তর্ষি একটি লাইন লিখেছেন, একসাথে পৌঁছতে হবে পায়ে পায়ে শব্দ তুলে, একসাথে পৌঁছতে হবে। এইটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমরা তো জানি যে কবিতা সত্য বলা ছাড়া কবিতার কোনো কাজ নেই, এরকম আমরা বিশ্বাস করি। অনেকে সপ্তর্ষি সেগুলাই আছেন বলে আমার মনে লেগেছে। এরকম একটা বৈপরীত্য আছে নামের মধ্যে। সত্য যদি শব্দহীন হয় তার আবার বর্ণমালা থাকে কি করে? অর্থাৎ সত্যকে খুব অ্যাবস্ট্রাক্ট অর্থে যদি আমরা ধরি যে আমাদের জীবনের সত্য, যে সত্যকে আমরা সবাই বোঝার চেষ্টা করি, এবং কবিরা তো আনলেন, কবিদের সম্পর্কে বলা হয় যে তারা ভবিষ্যৎ দ্রষ্টা, তারা অনেক কিছু আগে থেকে দেখতে পান, কল্পনা করতে পারেন। তো সেই হিসেবে তাদের কাব্যের মধ্যে দিয়ে যে বর্ণমালা তৈরি হয়, সেই শব্দহীন সত্যের বর্ণমালা, এরা উদ্যোগ নিয়েছিল এই বই প্রকাশে। কবি সপ্তর্ষি রায় শ্লোক কবিতা পত্রিকার অন্যতম সম্পাদক। আমি এই পত্রিকার সঙ্গে যুক্ত এই 58 বছর। আজকের না সম্প্রতি আবার নিজের শরীরটা একেবারেই ভালো, 195, 90 প্রেশার। কিন্তু যেহেতু ওর বই বেরোবে, ফলে সেখানে আমি উপস্থিত থাকতে পারবো না, এটা ঠিক নয় মনে করে আমি শারীরিক সমস্যার মধ্যেও এখানে সবার সঙ্গে একসঙ্গে বসে কথা বলতে পারবো এই সুযোগ নেওয়ার জন্য এসেছি। বিষয়টা হলো, এটা হলো সপ্তর্ষির মনে হয় ষষ্ঠ কাব্যগ্রন্থ। তো ওর লেখালেখির যে বিষয়টা কবিতাকে কেন্দ্র করে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা 70 দশকের আগে থেকে, তখন যে কোনো কারণেই হোক কলকাতার সঙ্গে সম্পর্কটা কম ছিল।
দেখা গেল যে এইসব জায়গায় ওকে থাকতে হয়েছে। ফলে কবিতার সঙ্গে যে প্রতিদিনের সম্পর্ক, আর্থিক সম্পর্ক, আর সেই সম্পর্কটাকে যে বাইরে নিয়ে গিয়ে সবার সঙ্গে এক হয়ে যাওয়া, সভা সমাবেশ সমিতি ইত্যাদি, এই সুযোগ ছিল না বাইরে থাকার। এবার যখন ফিরে এলো এই সত্তরের এই সময়টা, ও 70 দশকের যে সাহিত্য পত্রিকা আন্দোলনের যে জায়গাগুলো, বিশেষ করে কবিতাকে কেন্দ্র করে, যেটা 60-এ খুব বেশি হয়েছিল, বাংলা কবিতায় 6-এর দশক, আন্দোলনের দশক, বিশেষ করে কবিতার হয়েছে। এত কবিতার বই, এত উল্লেখযোগ্য কবি এবং এত পত্রপত্রিকা, একসঙ্গে এতগুলো আন্দোলন এর আগে এবং পরে কখনো হয়নি। 50-এর কৃত্তিবাসের কবিতা সম্পর্কিত ভাবনা, তার এই চিন্তা চেতনা, একটা জায়গা, এই জায়গাটার মধ্যে যেটা ছিল যে মাঝামাঝি সময় যখন ওরা নিজেরা মনে করতেন, বলতেন যে আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা, এটা হলো কবিতা। এবং এই যে বলতে গিয়ে ওদের মধ্যে যে ভাবনাটা শুরুতে ছিল, সেই ভাবনাটা পরবর্তী সময় রইল না। তাতে এই মুহূর্তে বাংলা কবিতা জল করছে বেশি, কিন্তু সেটা অনেকটা অমিয়ভূষণ মজুমদার যেমন বলতেন যে রূপসীর হাসি সবসময় বিপদ, একমাত্র ভারবনিতার হাসি প্রবল। বাংলা কবিতার মুখে সেই ভারবনিতার হাসি ফুটে উঠেছে। এখন কবিরা হলদিয়ায় যান, কবিরা বকখালি যান, কবিরা হিমালয় যেতে পারেন, কবিরা আধ্যাত্মিক পার হতে পারেন, সবই পারেন, কিন্তু তার উত্তরে কবিতা কি হচ্ছে এটা বলা খুব মুশকিল। কেননা প্রায় কবিতা কেউ পড়ে না, প্রায় পড়ে না। এবং কবিদের জায়গাটা এরকম হচ্ছে যে বিভিন্ন কবি সম্মেলনে আমি দেখেছি বলা হয় ছোট কবিতা নিয়ে আসবেন, তাড়াতাড়ি পড়বেন। সুন্দরীরা যেভাবে র্যাম্পে হেঁটে যায় সেভাবে কবিকে র্যাম্পে হেঁটে যায়, যদিও তারা একই সঙ্গে বসবাস করেছে। বসু পরিবার যখন লেখা হচ্ছে, যখন জীবনানন্দ দাশ অনন্ত নক্ষত্রবৃত্তি তুমি অন্ধকারে দিচ্ছে, কেউ পড়েনি, কিন্তু বসু পরিবার এবং সচরাচর সবাই দেখেছে। এখন মুশকিল হলো আমরা এই মুহূর্তে এমন একটা সফটওয়্যার আসর চাই যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করবেন, সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতাও লিখবেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অনুপ্রাণিত করবেন। এই যে অবস্থা, সেখানে দাঁড়ালে যে সমস্ত রোগ লক্ষণ ফুটে উঠতে পারে, এইভাবে ঘরে চুরি করবে, তার সবকটাই কবিতার মধ্যে ধরা পড়েছে। অনেকদিন আমরা রোগ চেপে রেখেছিলাম, বহুদিন ধরে চেপে রেখেছিলাম, কিন্তু যা হয় ক্যান্সার চেপে রাখলে তো একটা না একটা সময় ধরা পড়বেই এবং সেটা আমাদের মৃত্যুমুখে নিয়ে যাবে। সেরকমই অবস্থা বাংলা কবিতা হয়েছে। অর্থাৎ বাংলা কবিতায় এখন এমন একজনও নেই যিনি জগতের মাঝে আমি কেবল বলি আমি শুধু এক কবি। এই যে অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল পুরস্কার কবিতায়, এখন যত কবি তার থেকে বেশি পুরস্কার। ফলে আর তো এই কথা বলার লোকই নেই। এটা রবীন্দ্রনাথের প্রতিভার কথা বলছি না, এটা বলছি রবীন্দ্রনাথের আত্মমর্যাদা বলে। ধরুন যে মেঘদূত আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত, তা যখন লেখা হয়েছে, যদি আপনি অনুমানকে সত্য করে নেন, মোটামুটি 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে লেখা হয়েছিল বলে অনুমান করা যায়। 200 বছর ধরে না, কিন্তু ওই রকমের সময়ে অমর কণ্টাকেই কবিতাটা লিখেছে কবিতা। কেননা ওর যে বিবরণ, অমর কণ্টাকের বিবরণ, বিলাইয়ের অদূরে অমর কণ্টাক নর্মদা দৃশ্য, পূর্বমেঘ একেবারেই এখনো অমর কণ্টাকে গেলে পূর্বমেঘকে দেখা যায়। যদিও অনেক মন্দির এবং ভিড় হয়ে যাওয়া একটু মুশকিল হয়, 10 বছরেরই প্রতিটা বিলাইতে এখানেই কাজে আসে। কবিতা দেখেই বুঝবেন যে আমাদের কবিতার সঙ্গে তফাৎটা কোথায়। আমি কবিতার চরিত্রের কথা বলছি, কালিদাসের প্রতিভা, আমাদের প্রতিভা হিসেবে কথা বলছি। প্রতিভার কোনো তুল্যমূল্য আলোচনা করাও যায় না, করা উচিত নয়। মানে ভাবমূর্তির সঙ্গে সমস্যা নেই, তফাৎ, এই কথা তো কোনো মানে হয় না। তো দুজন ভিন্ন দেশে, ভিন্ন সময়ে, ভিন্ন
যুগে লিখেছেন এবং তাদের লেখার ভূমি জানতেন এবং অত তাড়াতাড়ি সময় কোনো রায় দিতে পারে না যে কী করে কোনো কবি ভালো কবিতা লিখবেন বা অমর কবিতা লিখবেন। এই অমরতার যিনি পেয়েছেন বলে অনুমান করা যায় কালিদাস, তার নেতৃত্বটা দেখলেই বুঝবেন কোথাও তিনি শৈব ছিলেন, তিনি বিক্রমাদিত্যের রাজপারিষদ ছিলেন বলে বলা হয়। যে এই কবিতায় কোনো রাজবন্ধন নেই, কোনো অনুপ্রেরণা নেই এবং সবচেয়ে বড় কথা যে এই কবিতায় লেখার ক্ষেত্রে কবির কোনো তাড়াও নেই। এটা কোনো সার্বীয় সংখ্যায় ছাপা হয়নি, কবি জানতেন। এবং আপনি দেখবেন যে কবির যদি সমস্যা এই হতো, মানে আমরা সবাই জেনেছি যে একজন যজ্ঞ বিরোহী প্রেমিক, তিনি তার প্রেমিকার স্মরণ নিলেন এবং প্রেমিকাকে বার্তা পাঠান। কারণ আজকের যুগ হলে আপনি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দিতেন যেমনভাবে কবিতা পাঠান, এবং তখন ডিজিটাল ছিল না, ডিজিটাল কোথায় ছিল না, অত দ্রুত পাঠানো যেত না। তো কালিদাসকে অত বোকা বাবারও আমাদের কারণ নেই। রবীন্দ্রনাথের সঙ্গে আমরা সহমত হই যে কালিদাসের ক্ষেত্রে যদি বার্তা প্রেরণই মূল কাজ হতো, তাহলে তিনি মেঘের মতন কোনো বাহন না পেয়ে না খুঁজে অনেক দ্রুতগামী বাহন তার ছিল বিদ্যুৎ, যা মুহূর্তের মধ্যে তাকে উত্তর মেঘে পৌঁছে দিতে পারত অলকাপড়। তিনি সেটাকে পরিহার করে এমন একটা বাহন নিলেন, এমন মেঘপুঞ্জকে তার কবিতা বহন করে নিয়ে গেল যা মন ভালো গেল। অর্থাৎ মোটেই প্রেমিকার কাছে পৌঁছানো কালিদাসের উদ্দেশ্য ছিল না, কোনো কবি থাকে না, তার জন্য অন্য উপায় আছে। কিন্তু অপেক্ষা আসলে মেঘদূতের সমর্থ কাব্য কিন্তু কিছুই আমাদের জানা নেই। মধ্যযুগের সমাজ ব্যবস্থা, মধ্যযুগের কি প্রশাসন ব্যবস্থা, কোথা থেকে কালিদাস অনুপ্রেরণা পাচ্ছেন। এমনকি শৈব হওয়া সত্ত্বেও তিনি মহাকালের প্রতিও তেমন বেশি বাক্য ব্যবহার করেন। এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে কবিতার জায়গা। যে তিনি যখন নিশ্চয়ই নবরত্নের মালে যখন ছিলেন, তখন তিনি অন্যরা যেমন কিছু পাচ্ছেন তা পাচ্ছেন না, তাদের মতন পেতে চাইছেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কবিরা কিছু পাবেন না জেনেই কবিতা লিখতে এসেছিলাম, কিন্তু এখন কেন কবিরা ধরুন আদানি বা আম্বানির মতন বিদেশ সফর করছেন না বা নানা কমিটিতে যাচ্ছেন না, কমিটির পাশে থাকছেন না কেন, এই নিয়ে প্রশ্ন তুলে জানতে পারছি। ফলে হচ্ছে কি দুটো অসম জিনিস তো মেলে না। ফলে হয় আমরা খ্যাতি পাচ্ছি যার কোনো মূল্য নেই, কারণ প্রত্যেক দিনই খবরের কাগজের প্রথম পাতায় কারণ নাম থাকে। আজকেই সঞ্জয় নামে জনৈক ব্যক্তির নাম আছে, আমার নাম নয় কিন্তু আছে, এবং কালকে তিনি থাকবেন না, 2-3 দিন পরে হয় তিনি দেহান্তরিত হবে, নয় তিনি বিস্তৃত হবে, এরকম কিছু। কিন্তু কবির তো তার দরকার নেই। জীবনানন্দ দাশের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তো জীবনানন্দ দাশ সেই অর্থে কটা কবি সম্মেলনে গেছেন, তাদের মনে কবি সম্মেলন অনেক ছিল। আমার বাড়ির খুব কাছে তিনি থাকতেন এবং সমস্ত গল্পগুজবের অবসান ঘটিয়েই বলা যায় যে তার বাড়ির অদূরে, মানে ঢিলছড়া দূরত্বে, আমি এই যে পার্কে বসে ফোন করলাম সপ্তশীকে, যে পার্কটা ঘুরিয়ে ফেলেছি আমি, এই সমরায় আগের যে পার্কটা বিএনআর রোড ইত্যাদি, তো সেই দুটো পার্কের মধ্যে যা দূরত্ব, এই দূরত্বে বিষ্ণুদেব থাকতেন। এবং ধরুন ম্যান্টন থেকে এই পার্কের যা দূরত্ব, তার দূরত্বে বুদ্ধদেব বসে থাকতেন। জীবনানন্দ দাশ কদাপি তাদের সঙ্গে দেখা করেন, কেননা কবিতা ভবন 202 নম্বর রাজবিহারী কিন্তু পাটার আগের যে বাড়িটা, তাতে জীবনানন্দ অতি মানে প্রায় জানি, যাওয়ার কোনো প্রমাণই নেই, গেলেও রাস্তা থেকে কথা বলছেন বোধদেব বাবুর সঙ্গে। আর আরও যাওয়ার সুযোগ ছিল, কারণ তার ভাইয়ের বাড়ি যদিও দেশপ্রিয় পাত্র লিস্টে ছিল, তো তার ভাইয়ের বাড়ি অশোকানন্দ দাসের বাড়িতে ছিল ট্যাম্বুলার পাতের মোড়ে, সেখান থেকে তো বুদ্ধদেববাবুর বাড়ি দেখা যায়। কিন্তু উনি যান, উনি এই যে জাননি, এই যে উনি তুচ্ছ থেকে তুচ্ছতম কবিদের কাছে অনেক সময় যেতেন,
বা তাদের সঙ্গে কথা বলতে, নিজের কবিতা নিয়ে কখনোই কথা বলতে। এইসব জিনিস প্রমাণ করে যে ওর সঙ্গে কবিতার সম্পর্কটা খুব নিকট ছিল। উনি জানতেন উনি কবি এবং ওনার জীবন কবিদের মতো। আমি একজন কবির কাছে বাংলা শিখেছিলাম, অনেক কবির কাছে আমি বাংলা শিখেছিলাম, যে দীনেশ দাস, তাকে আমি রাস্তার কলে স্নান করতে দিয়েছি। আমি বলছি না যে সব কবি রাস্তার কলে স্নান করবে। দীনেশবাবুকে আমি করছি জোর হাতে কাউকে কবিতা ছাপাতে দিই। উল্টে দীনেশবাবু 1 পয়সা এপিসিতে খুব বোকার মতো প্রত্যাখ্যান করেছিল প্রস্তাব, যে ওনার বক্তব্য ছিল যে এই নামটা আমার পছন্দ হচ্ছে না, কবিতা কি 1 পয়সায়, কিন্তু 1 পয়সা এপিসিতে নানা বিখ্যাত বাঙালি কবি, তার প্রামাণ্য তারা সকলেই লিখেছে। কিন্তু আমার মনে হয় দীনেশবাবু ভুল করুন ঠিক করুন, এইটুকু অহংকার কবি থাকা উচিত। আর যে কবি একেবারেই নিরহ, তিনি সুবিনি, এমনকি দেশ পত্রিকায় ধরা যাবে, দেশ পত্রিকা বলে না, যে কোনো পত্রিকা সম্পাদক আমার লেখা নিয়েছেন চেপেছেন, সেটা তার কাজ, আমার পাঠানো কাজ, পারস্পরিক এইটুকু। কিন্তু তার জন্য আমি আমার সামাজিক মাধ্যমে বলবো যে মহারাজ কেউ উদার যে তিনি আমার কবিতা ছেপেছেন, বলে ধন্যবাদ জানানোর দরকার কি? আপনি কখনো দেখেছেন রবীন্দ্রনাথ কবিতা ছাপার জন্য প্রবাসী সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছেন? এই যে অতিরিক্ত, এই অদ্ভুত, এর কখনো আমি দেখিনি যে একজন কবি তার কবিতা লেখার জন্য মানে টিএসএল আর কি এটা বলে ধন্যবাদ জানাচ্ছে যে তারা কবিতা ছাপা হয়েছে। একটু প্রশ্নই ওঠে না। কিন্তু আমি নিমন্ত্রণ করেছি, মনোজামকে বলেছি লিখতে, আমি রাজি হয়েছি এবং লিখেছি, এবারে বলতে কিছু না। এবং যদি সেটা বাণিজ্যিক করতে হয় আরো সাংঘাতিক, আমি লেখা দিয়েছি একটা প্রোডাক্ট, সে আমাকে পয়সা দিয়েছে, বাকিটা আমার কিছুই দায়িত্ব নেই। কিন্তু এই যে বলা, এর মধ্যে একটা নত হওয়ার ব্যাপার আছে, সেটা কবিতার মত। এখন আমরা এই কথাটা বলছি কেন? যেখানে মনোজ আছে, এখানে জামাল আছে, এখানে সপ্তর্ষি আছে, আমরা এমন একটা সময় বন্ধুত্ব পেয়েছিলাম যখন আমরা শেষবারের মতো না বলেছি। এটা আমার গৌরব, মানে আমার গৌরব, আমাদের প্রজন্মের গৌরব, যে তখনও পর্যন্ত কবিরা বা সাহিত্যিকরা তারা মনে করতেন যে অন্যান্য কাজ যারা করছে করুন, কবিদের পৃথক হওয়ার অধিকার একেবারে বিধিনির্দিষ্ট। এবং এই নির্দিষ্ট হয় তখন আমাদের সমাজে যে ওলটপালট চলছিল, এবং সেটাই শেষ বড় ওলট, এই যে 67 থেকে 72 যে ওলটপালটটা হয়, ধরুন মূলত সিপিআই, মূলত নকশাল সিপিআইএমের ভূমি সংস্কার ছাত্র এবং জনসাধারণকে যোগ, তারপরে আমাদের অনেকগুলো বিশ্বাস নষ্ট হয়ে গেল এবং অনেকগুলো নতুন বিশ্বাস তৈরিও হলো, হয়তো সেগুলো হয়তো নষ্ট হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে একজন কবি, তিনি কবিতা লেখবার সময় তার যে মনোভাব, সেই মনোভাবটা কখনোই এমন না যে তাকে বই প্রকাশ করতেই হবে প্রতিদিন, শীত বা গরম, গ্রীষ্ম বা বর্ষা সবসময় লিখতে হবে, এবং তিনি বিরতি নিতে পারেন। এই যে বিরতি নিতে পারবেন, ধরুন পাখি অরণ্যে কার পদপাত শুনি, জানি কোনোদিন ফিরবে না ফাল্গুনি, তবে অঞ্চলে উদ্ঘাটনা বলা ছিল। এই লাইনটা লেখার আগে সুধীন্দ্রনাথ দত্ত 10 বছর নীরব। আমি বলছি না 10 বছর তখন নীরব থাকতে হবে জামাল, কিন্তু জামালের এইটুকু উদ্ধার্য আছে যে জামাল কবিতা না ছাড়তে আমি না ছাড়তেন, জামালের সে ভালো লাগার কথা। তো জামাল গিয়ে আপনাকে বলবেন যে আপনি আমার কবিতা না ছাড়তে মরে যাচ্ছে। মনোরঞ্জন দিন সে জীবনে এমনকি সফল বা বিফল কিছুই না, তো সে আপনাকে বলবে না, সে কবিতা লিখতে পারে, কবিতা তুই লিখবি, এর বেশি কিছু না। এবং আজকে কবিতার পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আপনি দেখবেন আমাদের এই গত বছর 2 জন, মানে এই বছর 2-এর মধ্যে 2 জন উত্তম কবি চলে গেল, যেমন পবিত্র মুখোপাধ্যায়, যেমন রত্নেশ্বর রায়, এবং তাদের চলে গেছেন এটাই কেউ জানে। একটা বলা হচ্ছিল কোভিড-19 যে অনেক ঘটনা ঘটেনি, তা না ঘটেছে, কিন্তু এটা ঘটার মতো পবিত্র মুখোপাধ্যায় নিয়ে কোনো কথাই হলো, তার কারণ কেউ কবিতা পড়েই।
এবং রত্নেশ্বর যাকে নিয়ে কথা হচ্ছে না, তিনি যেন অত্যুত্তম কবি বাংলা ভাষায়। এখন একটা ব্যাখ্যা সপ্তর্ষি আমাকে কালকে দিচ্ছিল, যখন আমার মুক্তির কথা বলছিলাম, যখন কারোর সঙ্গে মিশতেন না, প্রায় কবির যদি প্লেয়ারও হতে হয়, কবির যদি সবার সঙ্গে মিশতে হয়, সব সভায় যেতে হয়, সব বিবাহ সভায় উপস্থিত থাকতে হয়, তার সূত্রেই যদি তার কবিতার জনপ্রিয়তা হয়, তাহলে তো মানে সমুদ্র হিমাচলে থেকে টুরিস্ট ব্যুরোর প্রতিনিধি হয়ে ঘোরাঘুরি করতে হয়, সেটা তো কবির কাজ। অর্থাৎ আমি যেটা বলছিলাম, কবিতার পড়া হচ্ছে, কবিতার পড়া হচ্ছে না মানে মানুষ খারাপ হয়ে গেল না, মানুষ আমাদের কবিতাকে একটু পাচ্ছে, এটা একটা ঘটনা। মানুষকে অবিশ্বাস করার কারণে যে সবাই মূর্খ, আমরা দুর্দান্ত দিচ্ছি, মানুষ কবিতা কম লোক করতো। আমার মনে আছে, আমি তখন ছিলাম না, কিন্তু গল্পটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত। 1961 সালে যখন স্টিফেন স্পেন্সার রবীন্দ্র শতবার্ষিকীর জন্য ভারত ভ্রমণে আসেন, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের সঙ্গে একটা ঘরোয়া সভায় যুক্ত হওয়ার সময় বুদ্ধদেববাবু তার কাছে অনুযোগ জানিয়েছিলেন যে আপনারা ইংরেজি ভাষায় লেখেন, আপনাদের লেখা তো প্রচুর পঠিত হয়, আমরা তো বাংলায় লিখি, ফলে আমাদের লেখা কেউ পড়ে। স্টিফেন স্পেন্সার তাকে জিজ্ঞেস করেছেন আপনাদের একটা বই কত ছাপা? তিনি বলেছেন বড় 200-250 এবং তার সবখানে ব্যবহৃত হয় উপহারে 50টা বিক্রি হতে পারে, বাকিগুলো ব্যবহৃত হয়। তাদের স্পেন্সার তাকে বাক্য দেওয়ার জন্য হোক আর যাই হোক, কিন্তু অনেক কবিতার পাঠক এত হবে কি করে? সে কারণ সেদিন 21 জন পাঠক ছিল, প্রেমিকা শুধু, তেমন আসলে 19 প্রেমিকা, সেদি এবং বাকি 19। তো এটা ঘটনা। জীবনদাসের কজন পাঠক, বিষ্ণুদের কজন পাঠক, আমি তো নিজে দেখেছি যে বিষ্ণুবাবু যখন জ্ঞানপীঠ পেয়ে গেছেন, যখন তাকে বাংলা সাহিত্যের শীর্ষ পুরুষ ভাবা হয়, তার বাড়িতে যখন আমি তার সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যখন দুপুরবেলা ধরুন 12:30-12টার সময় যেতাম, কেউই জানি না, তিনিও জানতেন তার লেখা পড়া হয় না, কবিতা লেখা ওভাবে পড়া হয় না, কচিত কদাচিৎ কখনো কখনো লেখার দিকে নজর এবং এর বেশি কিছু হয়। সবই তো দীর্ঘ এবং অযথা সাজানো ফটো, অক্ষাংশের বাইরের রূপ রাখিমার মতো। আমার অসমাপ্ত ঘুম খুঁজেছে বৃত্তান্ত, পথ আঁকা বাঁকা চলেছি, বুঝিনি ভাগের পিঠে চললে আর নামা যায় না। আয়না পরিষ্কার করলে কি ছবি সুন্দর হয়? তবুও আমাদের সেই ছাতিম গাছ যেন পুনর্জন্মের ডিঙি নৌকো। ঠিক এরকমই এক ভয়ঙ্কর দৃষ্ট পঙ্ক্তি লিখেছিলেন স্বয়ং ভাস্কর চক্রবর্তী আকুলার দিবসের পাতায়। আর তারপর একদিন যথারীতি তিনি ভুলে যান তার সব প্রতিশ্রুতি। আর একদিন ভোর 5:25 জেগে প্রণবেন্দু দাশগুপ্ত জানতে চেয়েছিলেন আমায় খারাপ ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছিল, ঠিকঠাক সেসব বিশেষ চাইবেন বলে ভেবেছিলেন কি? মা তোমাকে আসলে আমি সাধারণত কোনো ব্যাকগ্রাউন্ড বই না, বলছি বেহালায় আমার মামার বাড়ি এবং জন্মস্থান, সেই জন্যই মাকে নিয়ে কবিতাটা বলছি। মা তোমাকে আজকাল আর তোমাকে খুঁজি না আমি, সত্যি কি খুঁজেছি কোনোদিন? শুধু অনুভূতিগুলো মনে ঘরে এলে সযত্নে তাকাই একবার নিজের দিকে। ম্যাজিকের মতো আমার মুখের ওপর ফুটে উঠতে থাকো তুমি, নীরব চাউনি দিয়ে করে ফেলো সব কথা, মিলেমিশে একাকার হয়ে যায় সাকার নিরাকার আর চরাচর। সকলে ভালো শেষ পরের মতো শ্বাসকষ্টের বিপরীতে ফিরে যাওয়া বাবার স্তব্ধতা থেকে উঠে আসে আশা।
শেষবারের মতো শ্বাসকষ্টের বিপরীতে ঘিরে যাওয়া বাবার স্তব্ধতা থেকে উঠে আসে আষাঢ় মাস। শোকেসে মলিন ভোটার কার্ডে দেখি কাঁটা তারের শান্ত গোলাজ, ছায়া ঘন সুপুরি বাগান, ভাড়া বাড়ির রত্ন গন্ধ মাখা রসিদের গুচ্ছ আর কালো প্রেমের বাইফোকাল আজও নাগরিক আকাঙ্ক্ষার মেনু ওড়ায়। আর বিশেষ অভিনন্দন উপস্থিত সকলকে আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে কবিতা করছি। আজ থেকে 14 মাস আগে প্রকাশিত আমার একটা কবিতা বই মুদ্রে গালা গীতা, সেখান থেকে এক কবিতা পাঠ করতে যাচ্ছি। কবিতার নাম বিগত। সেদিনও সন্ধ্যে জুড়ে বৃষ্টি পড়েছে, ছাতার আড়ালহীন তুই আর আমি অজানা আশঙ্কাতে চুপচুপে ভিজে, পায়ে পায়ে পথ মেটে অকারণ হাসি ছুঁড়ে উদযাপন করেছিলাম জীবনের প্রথমবার। তোর মনের সাথে মন মেলে না, তবুও মন কেমন করে তোর জন্য হয়েই গেল তাতে তোর। কিন্তু কি করবো বল, মনে পড়ে উদাস হয়ে তাকিয়ে থাকি, উড়ে যায় ওই আকাশ পাখি, ঠিক যাবে তোর ঘরের কাছে। আমার মনের ছোট্ট কথা তোকে ডেকে বলবে সুখা। যাদের স্নিগ্ধতা, তুমি আকাশের মতো বিরাট, তুমি জলের মতো স্বচ্ছ, তোমাকে আমার ধর্মম শরণম গচ্ছামি। ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃধর্ম পালনে 14 বছর বনবাসে গিয়েছিল। কি যে ব্যথা বুঝতে পারো, শুকনো বুকের শব্দ পূজার কালো। আমি তো সেই নদীর বুকেই আছি, ভিতর কথা জেনেই নদীর জালো। আসছে পৃষ্ঠে বাষ্প জীবন নিয়ে, বদলে যাচ্ছে গোলক দাদার টাকা। অলিক সুতোর টানে অহরাত্রি, পাশেই থাকো স্রোতস্বিনী রাত্রি। জলনুপুরের শব্দ আছে বুকে, মাতাল বাতাস মত্ত ঢেউয়ের সুখে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে কোনো সৎ কবির কবিতার উৎস হচ্ছে সচেতন মন, এবং এই কখনো কখনো এই সচেতনতার সঙ্গে থাকে অবচেতনা, এবং সেই অবচেতনা এবং সুচেতনা, সচেতনা নয় সুচেতনা, এবং সুচেতনার গায়ে কখনো কখনো লেগে থাকে রং এবং রক্ত। আমার কাছে মনে হয়েছে যে সত্য যেটা, সেটা সবসময় খুব উচ্চকিত হয় না। অনেক সত্য থাকে যা শব্দহীন, যাকে বুঝতে পারা যায় অনুভবে, বোধে। সেই অনুভব থেকে, সেই বোধ থেকেই আমার এই কবিতার বইয়ের নাম শব্দহীন সত্যের বর্ণমালা। আমি যখন নামটা করেছি তখন তো আমি বুঝতে পারিনি, আমার একটা অনুভব থেকে, একটা ধারণা থেকে, একটা চিন্তা থেকে আমি কবিতার বইয়ের নামটা করেছি। যেমন জামাল বলল যে শব্দহীন সত্যের বর্ণমালা, একটা বৈপরীত্য আছে। হ্যাঁ, বৈপরীত্য না থাকলে তো হয় না। হ্যাঁ, কন্ট্রাডিকশন না থাকলে, দ্বন্দ্ব না থাকলে, কন্ট্রাডিকশন না থাকলে কিন্তু এগোতে পারে না।
আমরা যে হাঁটি তাতে একটা ফ্রিকশন থাকে, ওই ফ্রিকশন ছাড়া কিন্তু আমরা এগোতে পারি না। তো সুতরাং এই বৈপরীত্যটা সেইটাকেই ধরার চেষ্টা করেছি, আর কিছু না। হ্যাঁ, বিষয়বস্তু একটাই, সেটা হচ্ছে আমি যে সময়ে বেঁচে আছি সেই সময়কে নিয়ে, সেই সমাজকে নিয়ে, সেই মানুষকে নিয়ে, এর বাইরে কোনো কিছু নেই আমার। আমি একটা কথাই বলতে চাই যে আমার কবিতার বিষয়, নির্মাণ এবং যে প্রকাশ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এখনকার মতন কবিতা লিখি না। এখন যেরকম কবিতা লেখা হয় সেইভাবে আমার কবিতা লেখা, আমি কবিতা লিখি না সেইভাবে। আমি মনে করি যে কবিতা কখনো অনুভব বা বোধ ছাড়া, কখনো বা বিষয় ছাড়া কখনো কখনো কবিতা হয় না। কোনো বিপরীত বিষয় নয়, এটা হলো কবিতায় একটা পজিটিভ ফিলিংসের সঙ্গে একটা নেগেটিভ অ্যাপ্রোচ থাকে। এই পজিটিভ ফিলিংসের সঙ্গে নেগেটিভ অ্যাপ্রোচের অ্যাসিমিলেট করা পাঠকদের কাছে যখন যাবে, পাঠকরা নিজেদের প্রয়োজনে এই ভাবনার সঙ্গে সমন্বিত হয়ে বুঝে নেবে। সবটা কবির দায় নয়, পাঠকেরও খানিকটা এগোতে হবে। কবি আর্ধেকটা এগোবে, পাঠক আর্ধেকটা এগোবে, অর্থটা পাঠক বুঝে নেবে। আর কবিতার অর্থ খুঁজে কবিতা বোঝা যায় না, এটা অনুভবের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। তাদের কাছে এটা আরও অনেক অর্থবহ হবে। তারা যখন শ্রম, আন্তরিকতা, নিষ্ঠা, ভাবনা, কল্পনার মধ্যে দিয়ে বিষয়টাকে বুঝতে চাইবে, তখন তাদের কাছে এটা আরও অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ মনে। কবি সপ্তর্ষিরা এটাই বলবেন যে আগামী প্রজন্মে যারা লিখছে তাদেরকে লেখার ব্যাপারে শ্রম, নিষ্ঠা, আন্তরিকতা এবং সবশেষে অধ্যবসায় এটাকে রাখতে হবে নিজের লেখা তৈরি করার জন্যে। এখন কবিতার পাঠক চিরদিনই কম, কারণ কবিরা যে ভাষায় কথা বলেন সেগুলো তো প্রতীকী ভাষা। সেগুলো ঠিক যে ভাষায় আমরা আমাদের প্রয়োজন সাধন করি তা নয়। ফলে কবিতার প্রয়োজন আজকের পণ্যজীবী সমাজে খুব কমে গেছে, কারণ কবিতা বাস্তব উপকার কারুরই বিশেষ করে। সুতরাং কবিতা লোকে পড়বে না, কিন্তু কবিতা মানুষের মনকে বিশুদ্ধ করে। যেমন প্রথম বর্ষা এলে আমাদের মনে যে আনন্দ হয় তার কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এইটা হচ্ছে কবিতা। কবিতা অনেক ক্ষেত্রেই মানুষের পরিশ্রুত আনন্দের প্রকাশ। সেটাকে আপনি খুব স্পর্শযোগ্য অথবা বিনিময়যোগ্য অনুভূতি, যা আমরা সামাজিক মাধ্যমে বা অন্যত্র করে থাকি, তাকে পাই না। তাই বাঙালিদের দীর্ঘদিনের ইতিহাস তো কবিতা লেখার। ফলে প্রত্যেক বাঙালিকেই মুহূর্তে মুহূর্তে কবি হতে হয়, কারণ তাহলে একটা সামাজিক যোগ্যতা বাড়ে। এই হিসেবে সে লেখে, ওগুলো সিরিয়াস লেখা নয়। আমাদের মনে হয় যে যতই এইসব হালকা চালের পদ্য লেখা হোক, তার মধ্যে প্রকৃত কবিতা কোনো একদিন পাওয়া যাবেই। আগামী দিনে মানে এখন তো লিখতি মেপে বলা যায় না এই বইটা কীরকম হবে, কিন্তু একটা কথা ঠিক যে এই যে শব্দহীন সত্যের বর্ণমালা, যে নিঃশব্দতার সত্যও যে একটা সত্য এবং আড়ালে থাকাও যে একটা সত্য, সেটা ভিন্ন বর্ণমালা, সেইটা এই কবি প্রকাশ করতে চেয়েছেন এবং করতে চেয়েছেন বলেই তার কবিতার দিকে আমাদের নজর পড়ে। তিনি আপাতত বাইরের প্রয়োজন, কতগুলো এক্সটেরিয়ার, যেমন বাড়িতে রং করা হয় কি বাড়ি ফার্নিচার করা হয়, দিয়ে সাজানো হয়, সেটা করতে চাননি। এটা কবিতার অঙ্গসজ্জা নয়, মূল কবিতা নয়। সেই সন্ধান ওর আছে বলেই এই কবিতার বইটার গুরুত্ব। কতদূর জনপ্রিয় হবে সেটা গুরুত্ব নয়। সপ্তর্ষি আমার বাল্যবন্ধু, তার প্রতি আমার শুভেচ্ছা সবসময় রয়েছে। আমি বলবো যে কবি যেন রাজসভায় না যায়, সে যেন প্রকাশ্যে বিবাসনা না হয়ে দাঁড়ায়, তার দ্রৌপদীর আড়াল রাখতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।